আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে সাধারণত দেশের মানুষ যেমন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করেছিল। ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত, তারাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন কিছু বিভিন্নভাবে আশা করেছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো সবথেকে বেশি যে জিনিসটি আশা করেছিল সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন। আর জনগণ যে বিষয়টি আশা করেছিল, সাধারণ জনগণ, সেটি সাধারণত বিগত সরকার অর্থাৎ যাদের পতন হয়েছে সেই শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার, তারা জনগণকে যেভাবে রেখেছে বা যেই অবস্থায় তাদের আমলে জনগণ ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সার্বিকভাবে সব বিষয়ে জনগণ আরো ভালো থাকতে চেয়েছিল। এখন জনগণের যে বিষয়টি, এই বিষয়টি আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু করতে পেরেছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি একটু ভালোভাবে, তাহলে দেখতে পাই সাধারণত যেসব জনমত জরিপগুলো হচ্ছে, সেই সকল জনমত জরিপগুলোতে কিন্তু কেউ অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো বলছে না বা কোনো জনগণই তাদের বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কোনো ধরনের সাফাই গাইছেন না। এখানে বহুমাত্রিক যেহেতু একটি রাজনৈতিক চর্চা আমাদের দেশে হয়ে থাকে, সেই হিসাবে যার যার পছন্দ অনুযায়ী তার রাজনৈতিক দলের প্রতি পরবর্তী ক্ষমতার মতামত দিচ্ছেন। তবে সবথেকে বেশি যে জিনিসটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে সাধারণ মানুষদের মুখ থেকে সাধারণত বলতে শোনা যাচ্ছে যে পূর্বে যারা ছিল ক্ষমতায় তাদের আমলে বা তাদের শাসন আমলে কিন্তু সাধারণ জনগণ বেশি ভালো ছিল। এই যে পূর্বে ভালো থাকার বিষয়ে একটি জনমত, এটি কিন্তু প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতাকে জনমত বা জনগণের কিংবা আমি যদি বলি জনস্বার্থে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে জনগণের কাছ থেকে। এবং এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণত আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণকে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে স্যাটিসফ্যাকশন দিতে পারছে না এবং জনগণ ক্ষুব্ধ হয়ে বলতে বাধ্য হচ্ছে যে তাদের পূর্বের যে শাসন ব্যবস্থা ছিল, পূর্বে যে রাজনৈতিক দল তাদের শাসন করেছিল বা যারা ক্ষমতায় ছিল তারাই ভালো ছিল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এবং যদি এই বিষয়টি হিসাব করে দেখা হয় বা বিশ্লেষণের সুবিধার্থে যদি জনমত যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বা বিভিন্ন অ্যাক্টিভিস্টদের ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে, সেই জনমতকে আমরা যদি একসাথে করি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা কিন্তু একই সূত্রে গাঁথা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে জনগণের আস্থা এবং বিশ্বাস সরে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে দেশ চালাচ্ছে সেভাবে জনগণ কোনোভাবেই খুশি নয়। সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরও কিন্তু এই সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কোনোভাবেই তাদের জনমত দিবেন না। এখন সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলো এবং যারা জনগণ রয়েছেন দেশের, তারা যেটি সবথেকে বেশি আশা করেছিলেন সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। কারণ আমরা বিগত দিন দেখেছি যে আওয়ামী লীগের উপর বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। তার মধ্যে একটি অভিযোগ সবথেকে বেশি ছিল এবং সেটি হচ্ছে আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে, গণতন্ত্রের যে চর্চা রয়েছে, সেটিকে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার মাধ্যমে পুঞ্জীভূত করে রেখেছে এবং আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করতে দিচ্ছে না। এমনকি আওয়ামী লীগ ভোটাধিকারও কিন্তু হরণ করছে। যার প্রভাবে বিএনপি এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু বেশ আন্দোলন, সংগ্রাম এবং নানা ধরনের কর্মসূচি তারা পালন করেছে। এবং সেই সকল কর্মসূচির মধ্যে বিএনপি কিন্তু সবথেকে
বড় দল এবং তারাই সবথেকে বেশি কর্মসূচি পালন করেছে। এবং এই কর্মসূচিগুলো পালন করার উদ্দেশ্যে বা এই আন্দোলনগুলো করার একটাই উদ্দেশ্য ছিল, সেটি ছিল সাধারণত আওয়ামী লীগ সরকার যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয় এবং একটি সুষ্ঠু নির্বাচন দেশে দেয়, নিরপেক্ষ নির্বাচন দেশে দেয়। এবং এই চাওয়াটাই আওয়ামী লীগের পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর সাধারণত এই রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণের চাওয়া পাওয়া হয়ে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা বিভিন্ন ধরনের উপদেষ্টা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে রাজনৈতিক দল সৃষ্টি করেছে এবং রাজনৈতিক দল করে জনমত সংগ্রহ করে নির্বাচনে যাওয়ার কথা ভাবছে, তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে নির্বাচনে, এই ব্যাপারে কিন্তু ব্যাপক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। শুধু যে প্রশ্ন উঠছে তা নয়, এই নিরপেক্ষতা নিয়ে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কতটুকু নিরপেক্ষ থাকবে এটা নিয়েও কিন্তু নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে, নানা ধরনের আলোচনা হচ্ছে, এমনকি সামাজিকভাবেও কিন্তু নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কি নিরপেক্ষ থাকতে পারবে কিনা, এটি যদি বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক লম্বা আলোচনা করতে হবে। তবে সংক্ষেপে যদি বলি তাহলে জনগণ যেভাবে ভাবছে বা রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের একটি শাখা এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই কিন্তু প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে দায়িত্ব রয়েছেন। এখানে সবাই না, কারণ সবাই তো আর নেতৃত্ব দেওয়ার গুণাবলী রাখেন না। সেই হিসাবে প্রথম শ্রেণীর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন, ছাত্র নেতারা, তারাই কিন্তু গণমাধ্যমে বেশি কথা বলছেন। তারাই কিন্তু সংস্কার বিষয়ে বেশি কথা বলছেন এবং তাদের আধিপত্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবথেকে বেশি। সুতরাং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একটি রাজনৈতিক দল দাঁড় করাচ্ছে এবং সেই রাজনৈতিক দলের মাধ্যমে তারা সংসদে যাওয়ার পরিকল্পনা করছে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। কারণ তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু শীর্ষস্থানীয় নেতা হিসেবে তারা পরিচিত। কারণ তারা সেখান থেকেই উঠে এসেছেন। সেই হিসাবে প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কাদের পক্ষে কাজ করবে? মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করবে। এই বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল সৃষ্টি, উপদেষ্টাদের সেই রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, এমনকি বিভিন্ন ধরনের পদত্যাগ করার গুঞ্জনও কিন্তু ইতিমধ্যে আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পেয়েছি। সব মিলিয়ে এই যে নিরপেক্ষতা বিষয়ক একটি গ্যাঞ্জাম শুরু হয়েছে দেশে, এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটাই বাধাস্বরূপ। এবং এই বাধার কারণে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মকাণ্ডগুলো করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে সেই সংস্কার কাজগুলো তারা করতে পারবে না। এবং অন্যদিকে আমি যেমনটি বলছিলাম প্রথমে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বিষয়ে, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনসাধারণের মুখ থেকে যেভাবে তাদের জনমত ফিরে পাচ্ছে, তাতে সামনের নির্বাচনে বা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য যদি জয়লাভ করতে নাও পারে তাহলে বিরোধী দলীয় একটি অবস্থান তারা অর্জন করতে পারবে। আর আওয়ামী লীগ যদি বিরোধী দলীয় রাজনীতিতে চলে যায় সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতই রাজনৈতিক দল করুক না কেন তারা কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তবে এটি অপ্রাসঙ্গিক বিষয়। প্রসঙ্গ যেটি হচ্ছে সেটি সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ক। যে আলোচনাগুলো আমি পূর্বে করেছি সেই আলোচনার সারসংক্ষেপ যদি আমি দাঁড় করাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার একই সূত্রে গাঁথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং
এই উপদেষ্টারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল করছে এবং যে রাজনৈতিক দল নিয়ে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রাজনৈতিক দলের হয়ে কিন্তু সংসদ সদস্য পদে এই উপদেষ্টারাই নির্বাচন করবে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা কোনোভাবেই পালন করতে পারবে না। এবং এই প্রশ্নটিই কিন্তু বর্তমানে সবথেকে বেশি চর্চা হচ্ছে। আর এটি যদি সবথেকে বেশি আলোচিত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি প্রত্যেকটি বড় রাজনৈতিক দল এটি নিয়ে প্রশ্ন তুলে এবং আন্তর্জাতিক যে মাধ্যমসমূহ রয়েছে সেই মাধ্যমে যদি হস্তক্ষেপ করা শুরু করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশিদিন থাকবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে ত্রুটিজনিত কারণে তারা তাদের ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হবেন এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে অথবা নিরপেক্ষ একটি সরকার দিয়ে, সেটি হোক আন্তর্জাতিকভাবে, সেটি হোক বাংলাদেশে আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মধ্য থেকে কাউকে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। এবং এটি হলেই প্রকৃতপক্ষে আমার মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, অবাধ ও সুষ্ঠু যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের যে রাজনীতির পটভূমি রয়েছে, সেই রাজনৈতিক পটভূমি এবং শাসন ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হবে।